মিস আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অদিতি জয়েন করেছে। আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি। আজ আমরা পড়ব তোমাদের হিন্দু ধর্ম বই থেকে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মগ্রন্থ। তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পড়ব ধর্মগ্রন্থ। সবাই কি বই বের করেছো? সবাই হাতে পেন্সিল নিয়েছো? সবাই আবার পেন্সিলটা নাও, ঠিক আছে? আমরা জানি ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে। ধর্মগ্রন্থে কিসের কথা থাকে? ধর্মের কথা। দাদাও ঈশ্বরের কথা থাকে, অন্যান্য জ্ঞানের কথাও থাকে, মানুষের মঙ্গলের কথা থাকে, জীবদের সেবা করার কথা থাকে, অনেক উপদেশ থাকে। এই উপদেশগুলো মেনে চললে আমাদের মঙ্গল হয়। আমরা এও জানি বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। দাগাও আমাদের বেদ প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে, কিন্তু বেদ ছাড়াও আমাদের আরো অনেক ধর্মগ্রন্থ আছে। উপনিষদ আছে, পুরাণ আছে, রামায়ণ, মহাভারত ইত্যাদি। একটু দাগ দাও। উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। তোমরা ক্লাস 3 তে কি পড়েছিলে? রামায়ণ সম্পর্কে পড়েছিলে। এখন আমরা দেখব মহাভারত সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন আমরা মহাভারত সম্পর্কে দেখো। মহাভারত একখানা বিশাল গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচনা করেন ব্যাসদেব। এটি সংস্কৃত ভাষায় রচনা করেন ব্যাসদেব। এই লাইনটা লাগাও। তার কি বলেছে? এটি সংস্কৃত ভাষায় রচনা করেন ব্যাসদেব, অর্থাৎ মহাভারতটি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন ব্যাসদেব। তার মূল নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। তার মূল নাম কৃষ্ণদ্বৈপায়ন। দাঁড়াও। কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন। এই লাইনটাও দাঁড়াও। বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেছিলেন? তাহলে তোমরা লিখবে কাশিরাম দাস। মহাভারতের মূল কাহিনী কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ। দাঁড়াও। কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ নিয়ে মহাভারত। সেই সঙ্গে যুক্ত হয়েছে অনেক কাহিনী, উপকাহিনী। হিন্দুরা রামায়ণের মতো মহাভারতকেও অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে। নিত্য মহাভারত শোনে, অর্থাৎ প্রতিদিন মহাভারত শোনে, মহাভারত পাঠ করে। মহাভারতের কথা অমৃতের সমান, তা শুনলে পুণ্য লাভ হয়। তাই কাশিরাম দাস বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। অর্থাৎ মহাভারতের কথা হচ্ছে অমৃতের সমান, কাশিরাম দাস বলে শুনে কে? পুণ্যবান। যারা শুনে তারা কিন্তু পুণ্য অর্জন করে। মহাভারত কিন্তু একটি বিশাল অংশ, হ্যাঁ, বিশাল মহাভারত। কয়েকটি অংশে আমরা মহাভারতকে ভাগ করে থাকি। এই অংশগুলোকে বলা হয় পর্ব। প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। দাগাও। প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। এরপর দাগ দাও। মহাভারতে মোট 18টি পর্ব আছে।
1 থেকে 18 নম্বর Please take it. পর্বগুলো ব্রেকেট দিয়ে দাগিয়ে রাখো। 1 থেকে 18 নম্বর পর্বগুলো ব্রেকেট দিয়ে দাগিয়ে রাখো। সবগুলো পর্বের নাম মুখস্থ করবে। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, শক্তি পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রমবার্ষিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। 18টি পর্ব। এখন আমরা কি করব, এই পর্বগুলো সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? প্রথমেই আছে দেখো আদি পর্ব। অনেককাল আগের কথা, ভারতবর্ষে হস্তিনাপুর নামে একটি রাজ্য ছিল। এক সময় তার রাজা ছিলেন শান্তনু। হস্তিনাপুর রাজ্যের রাজা ছিলেন শান্তনু। লাইনগুলো তোমরা নিজেরাই দাগাও। সব আমার বলতে হয়তো আমার মিসও হতে পারে, তোমরা দাগাও কিন্তু। শান্তনুর 3 ছেলে, এটাও দাগাও। দেবব্রত, চিত্রাঙ্গদ, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। আবার বলছি, দেবব্রত, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এরা ছিলেন শান্তনুর 3 ছেলে। দেবব্রত ছিলেন বড়, কিন্তু তিনি এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা করেছিলেন দেখো, তিনি বলেছিলেন তিনি বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না। আমরা কি জানি, সাধারণত রাজার পর পরবর্তীতে ওনার পর কে রাজা হয়, তার বংশধর, অর্থাৎ তার বড় পুত্র প্রথমেই রাজা হবে। কিন্তু তার বড় পুত্র প্রতিজ্ঞা করেছিলেন সে কখনো সিংহাসনে বসবে না, ঠিক আছে? এই ভীষণ প্রতিজ্ঞা রক্ষার জন্য তার নাম হয় ভীষ্ম। দাগাও। এই ভীষণ প্রতিজ্ঞা রক্ষার জন্য তার নাম হয় ভীষ্ম। চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যান, তাই শান্তনুর পর বিচিত্রবীর্য রাজা হন। যেহেতু তার বড় পুত্র প্রতিজ্ঞা করেছিলেন রাজা হবে না এবং তার মেজ পুত্র কি অল্প বয়সে মারা গিয়েছিলেন, সুতরাং শান্তনুর পর হস্তিনাপুরের রাজা হন বিচিত্রবীর্য, তার ছোট ছেলে। দাগাও। বিচিত্রবীর্যের ছিল 2 ছেলে, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। দাগাও। বিচিত্রবীর্যের ছিলেন 2 ছেলে, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, অর্থাৎ তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন। এটাও দাগাও। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তাই বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজা হয়েছিলেন কে? পাণ্ডু। দাগাও। পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ ছিলেন, তাই তিনি এই অন্ধত্ব নিয়ে তো রাজ্য পরিচালনা করতে পারবেন না, এই জন্য বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজা হয়েছিলেন পাণ্ডু। পাণ্ডুর কয় ছেলে ছিল? আচ্ছা দেখো, ধৃতরাষ্ট্রের ছিল 100 ছেলে এবং 1 মেয়ে। দাগাও। ধৃতরাষ্ট্রের 100 জন ছেলে ছিল এবং 1টি মেয়ে ছিল। বড় ছেলের নাম ছিল দুর্যোধন। দুর্যোধনদের বলা হতো কৌরব এবং পাণ্ডুর ছিল 5 ছেলে। তার বড় ছেলের নাম ছিল যুধিষ্ঠির। এই লাইনগুলো তোমরা নিজেরা দাগাও। এদের বলা হতো পাণ্ডব, অর্থাৎ ধৃতরাষ্ট্রের ছেলেদের বলা হতো কি? কৌরব, এবং পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো, কিন্তু দুর্যোধন তা মেনে নিলেন না, অর্থাৎ কার? ধৃতরাষ্ট্রের পুত্র তা মেনে নিলেন না। তিনি পাণ্ডবদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন, তারা রক্ষা পেয়ে যান। তবে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান। পাণ্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। পাণ্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। লাইনটা দাগাও। আদি পর্বটা তোমরা ভালো করে পড়বে। আদি পর্বে অনেক কিছু আছে, আদি পর্বটা ভালো করে পড়ে রাখবে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। তারপর দেখো সভা পর্ব। পাণ্ডবদের রাজ্য ছাড়া করার জন্য দুর্যোধন নতুন ফন্দি আঁকলেন। তিনি কি করলেন দেখো, তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। দাগাও। তিনি যুধিষ্ঠিরকে
দুর্যোধন যুধিষ্ঠিরকে কোন খেলায় আমন্ত্রণ জানিয়েছিলেন? পাশা খেলায়। পাশা খেলায় হেরে গেলেন। শর্ত অনুযায়ী পাণ্ডবরা ঠিক বনবাসে গেলেন। বনে গেলেন। কেমন? বনে গেলেন। আজকে আমরা 5টা পর্ব করব। বাকি 5টা পর্ব আমরা আগামীকাল করব। আচ্ছা 18টি পর্ব। আচ্ছা আমরা আজকে তাহলে 9টি পর্ব করব। কেমন? দেখো বন করে পাণ্ডবরা বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। এভাবে 12 বছর কেটে গেল। এরপর তারা ছদ্মবেশে প্রবেশ করলেন বিরাট এক রাজ্যে। বিরাট এক রাজ্যে প্রবেশ করার পর দেখো বিরাট পর্ব। পাশা খেলায় পাণ্ডবদের জন্য একটা শর্ত ছিল। কি শর্ত ছিল? 12 বছর বনবাসে কাটানোর পরে 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। প্রথম 12 বছর তো তারা বনবাস করেছে, এখন 1 বছর তাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হবে। তাই বিরাট রাজ্যে তারা 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, সবার থেকে লুকিয়ে। উদ্যোগ পর্ব। পাণ্ডবরা শর্ত পূরণ করে দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে গেলেন, কিন্তু দুর্যোধন তাদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিলেন না। যুধিষ্ঠির তখন 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাইলেন। যুধিষ্ঠির কি চেয়েছিলেন? দুর্যোধনের কাছে কি চেয়েছিলেন? 5টি ভাইয়ের জন্য 5টি গ্রাম। কিন্তু দুর্যোধন তাও দিলেন না। কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনে চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। তখন পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষ যুদ্ধের উদ্যোগ গ্রহণ করলেন। যেহেতু তাদের মধ্যে কোনোভাবেই শান্তি ফিরে আসছে না, কোনোভাবেই তারা কোনো কিছু মানছে না, তখন কি তাদের তারা যে যুদ্ধ করবে এখন। ভীষ্ম পর্ব। ভীষ্ম। হস্তিনাপুরের কাছে কুরুক্ষেত্র নামে একটি প্রান্তর ছিল। সেখানেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হবে। দুই পক্ষ প্রস্তুত। কৌরবদের সেনাপতি ছিল ভীষ্ম, দাগাও। আর পাণ্ডবদের সেনাপতি ছিল অর্জুন, দাগাও। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি, এটাও দাগাও। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে গুরুজন এবং আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মন বিষাদগ্রস্ত হলো। কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আত্মীয় স্বজনরাই যদি না থাকে তাহলে সে রাজ্য সুখ কোথায়? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন, এ যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করতে তাতে পাপ হয় না। এতে অর্জুনের মন শান্ত হয়ে গেল। তিনি যুদ্ধ করতে উদ্যোগী হন। মহাভারতে বর্ণিত অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশ সমূহকে পৃথকভাবে শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়। 10 দিন ধরে ভীষণ যুদ্ধ চলল। দাগাও ভীষ্মের শরীরে এত স্বর নিক্ষিপ্ত হয় যে তার দেহ মাটিতে পড়ে না। তিনি স্বরের উপর শুয়ে থাকেন। একে বলে ভীষ্মের স্বরসজ্জা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্রোণ পর্ব। ভীষ্মের পর কৌরব পক্ষের সেনাপতি হন দ্রোণাচার্য। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অর্জুন একদিকে যুদ্ধে ব্যস্ত, অন্যদিকে দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেন। অর্জুনের পুত্র অভিমন্যু তার মধ্যে প্রবেশ করেন। চক্রব্যূহে কে প্রবেশ করেছিল? অর্জুনের পুত্র অভিমন্যু। তিনি একা, অপরদিকে 7 জন রথী একসঙ্গে তাকে আক্রমণ করেন। অভিমন্যু নিহত হন। এতে অর্জুন ভীষণ ক্ষুব্ধ হয়, অর্থাৎ ভীষণ রাগান্বিত হয়ে যায়। যুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে দ্রোণাচার্য নিহত হন। এতে তার পুত্র অশ্বত্থামা ভীষণ ক্রুদ্ধ হন। এখানে মোট 18টা পর্ব আছে। হ্যাঁ 18টা পর্ব আছে, মহাভারতে 18টা পর্ব আছে। কর্ণ পর্ব। দ্রোণাচার্যের মৃত্যুর পর মহাবীর কর্ণ কৌরবদের সেনাপতি হন। দাগাও
দুই পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়। কর্ণের হাতে অর্জুন ছাড়া পাণ্ডবদের সবাই পরাজিত হন। অন্যদিকে ভীমের হাতে দুর্যোধনের ভাইয়েরা একে একে নিহত হয়ে থাকেন। তারপর এক পর্যায়ে কি চলে, অর্জুনের হাতে কর্ণ নিহত হয়। ১৬ পর্ব। কর্ণের পর কৌরবদের সেনাপতি হন রাজা শল্য। দুই পক্ষে ভীষণ যুদ্ধ বাধে। এক পর্যায়ে যুধিষ্ঠিরের হাতে শল্য নিহত হন। সহদেবের হাতে নিহত হন দুর্যোধনের মামা শকুনি। এই লাইনগুলো দাগাও। দুর্যোধন পালিয়ে দৈপায়ন হ্রদে লুকিয়ে থাকেন। এই কথা জানতে পেরে পাণ্ডবরা সেখানে যান। তারা দুর্যোধনকে অনেক তিরস্কার করেন। দুর্যোধন হ্রদ থেকে বেরিয়ে আসেন। ভীম ও দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ শুরু হয়। দেখতে পাচ্ছ, গদা যুদ্ধ হচ্ছে ভীম Yes, miss. ভীমের গদাঘাতে দুর্যোধনের উরু ভেঙে যায়, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাহলে দেখো আমরা এখন করলাম 16 পর্ব পর্যন্ত। কেমন? আমরা এখন কিছু শূন্যস্থান করব। আমরা শূন্যস্থানগুলো একটু লিখবো, তোমরা শূন্যস্থানগুলো একটু লিখবে। সিডব্লিউ খাতা, হিন্দু ধর্ম সিডব্লিউ খাতাটা বের করো। রেডি করা আছে। দেখো ১ নাম্বারটা বলেছে মহাভারত একটি মহাভারত ধর্মগ্রন্থ। লিখো মহাভারত একটি ধর্মগ্রন্থ। সংস্কৃত ভাষায় মহাভারত কে রচনা করেছিলেন? ব্যাসদেব। আর বাংলায় সেটাকে কে অনুবাদ করেছিলেন? বাংলায় কে অনুবাদ করেছিলেন? এই যে এখন পড়েছো, এখন ভুলে গেছো? কাশিরাম দাস। আমার তো মনে আছে, আমি তোমাদের পড়িয়েছি এখন। তাহলে শূন্যস্থান ২ নাম্বার লিখো, সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন ড্যাশ। উত্তর লিখো ব্যাসদেব। লিখেছ ২ নাম্বারটা? ইয়েস মিস। ৩ নাম্বার দেখো, মহাভারতের মূল কাহিনী কি নিয়ে হয়েছিল? মহাভারতটা কি নিয়ে রচিত হয়েছিল? কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ। কুরু এবং পাণ্ডবের যুদ্ধ। তাহলে লিখো মহাভারতের মূল কাহিনী কুরু পাণ্ডবের যুদ্ধ। এই লাইনগুলো সবগুলো আমি লাগাতে বলেছিলাম। কাহিনী কুরু পাণ্ডবের যুদ্ধ। জন্মান্ধ কে ছিলেন? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। এই লাইনটা লিখো, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। জন্মান্ধ নিচে রাখ দাও। জন্মান্ধ মানে হচ্ছে জন্ম থেকেই অন্ধ। লিখেছ ৪?
ঠিক করে নিও, হ্যাঁ তোমরা ঠিক করে নিও। আচ্ছা আমি দেখো আমি কত থেকে বলছি, আমি 5টা আবার বলছি 5 থেকে। কুরু পাণ্ডবদের যুদ্ধে অর্জুনের সারথি হয়েছিলেন কে? শ্রীকৃষ্ণ। 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 যেখানেই ধর্ম সেখানেই জয়, অর্থাৎ জয়। ধর্মের জয় হবেই। যেখানে ধর্ম থাকবে সেখানে জয় হবে। কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারতের অনুবাদ করেন। মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। আর এটি সংস্কৃত ভাষায় কি দাস। রচনা করেছিলেন? কাশিরাম দাস। ব্যাসদেব। কাশিরাম দাস। ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবের মূল নাম কি ছিলেন? কাশিরাম কৃষ্ণদ্বৈপায়ন। দ্বৈপায়ন। মহাভারতের প্রত্যেক অংশকে কি বলা হয়? পর্ব। 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 মহাভারতের প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। ভীষ্ম ছিলেন ড্যাশ সেনাপতি। ভীষ্ম কাদের সেনাপতি ছিলেন? কৌরবদের। কৌরবদের সেনাপতি ছিলেন। কতদিন কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল? 18 দিন। 18 দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়। মহাভারতের কথা অমৃতের ন্যায়। একটু আগে পড়েছি না? ন্যায়। পড়েছি? Yes, miss. অমৃতের। মহাভারতের কথা অমৃতের ন্যায়। দুর্যোধন পালিয়ে ড্যাশ হ্রদে লুকিয়ে থাকে। কোন হ্রদে লুকিয়েছিল দুর্যোধন? দ্বৈপায়ন। দ্বৈপায়ন। হ্যাঁ। পাণ্ডুর বড় ছেলের নাম কি ছিল? যুধিষ্ঠির। যুধিষ্ঠির। পাণ্ডুর বড় ছেলের নাম ছিল যুধিষ্ঠির। যুধিষ্ঠির। ড্যাশ খেলায় যুধিষ্ঠির হেরে গেলেন। দুর্যোধন পাশা খেলায়। যুধিষ্ঠিরকে? দুর্যোধন। কোন খেলা? পাশা খেলা। পাণ্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। খান্ডবপ্রস্থ। খান্ডবপ্রস্থ কাদের রাজ্য হয়েছিল? পাণ্ডবদের। ন্যায়ের জন্য যুদ্ধ করলে ড্যাশ হয় না। পাপ হয় না। এই কথাটা কে বলেছিলেন? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছিলেন। ন্যায়ের জন্য যুদ্ধ করলে কোনো পাপ হয় না। হয় না। এই কথাটা বলেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা 1 থেকে 17 আমরা যেটুকু পড়েছি, যতটুকু পড়েছি তার মধ্যে দিয়েছি না? Yes, miss. আমরা আজ যতটুকু পড়েছি তার মধ্য থেকে আমি 17টা শূন্যস্থান পূরণ দিয়েছি তোমাদেরকে। তোমরা শূন্যস্থানগুলো শিখবে, কেমন? শূন্যস্থানগুলো Okay, miss. আচ্ছা, এখন তোমরা মিস আমাদের ডায়েরি কি? হ্যাঁ ডায়েরিটা বলবো। এখন তোমরা একটা কাজ করো। আচ্ছা আগে ডায়েরিটা লিখে নাও, তারপর বাকি লেখাটা লিখো। আগে ডায়েরিটা লিখো। ধর্মগ্রন্থ অধ্যায় রিডিং করবে এবং শূন্যস্থান পূরণ HW করবে। ধর্মগ্রন্থ রিডিং করবে, শূন্যস্থান পূরণগুলো তোমরা HW করে পাঠাবে। মিস লিখছি। এবার বাকি যেটুকু লেখা বাকি আছে শূন্যস্থান, ওগুলো লিখো। তোমাদের আরো সময় আছে, কেমন? আরো সময় আছে, লিখো। সবাই ডায়েরি লিখেছো? Yes, miss.
আমি 6 পর্যন্ত লিখেছি। মিস আমি 7 পর্যন্ত লিখছি। সবাই লিখেছো? ইয়েস মিস। আচ্ছা, পরেরটা লিখো। মিস ফিনিশড। মিস ফিনিশড। Finished? 11 পর্যন্ত ফিনিশড। মিস আমার ফিনিশড হয় নাই। আচ্ছা, মহাভারতের কথা অমৃতের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল দীর্ঘ 18 দিন। মহাভারতের প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। ব্যাসদেবের মূল নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। পরেরটা দিব? ইয়েস মিস। ইয়েস মিস। ইয়েস মিস। দুর্যোধন পালিয়ে দ্বৈপায়ন হ্রদে লুকিয়ে থাকে। মিস একটু রাখেন, আমি ফোন নাম্বারে। পাণ্ডুর বড় ছেলের নাম যুধিষ্ঠির। পাশা মিস খেলায় এটা কে লিখছেন? যুধিষ্ঠির হেরে গেলেন। মানে মিস 16 নাম্বারটা। খান্ডবপ্রস্থ। 16। খান্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। খান্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। ন্যায়ের জন্য যুদ্ধ করলে পাপ হয় না।
লিখেছো? শ্রেয়া, অদিতি, তোমাদের লেখা শেষ? No, miss. কত নাম্বার লিখছো? মিস আমি 16 নাম্বার। 16 নাম্বার হচ্ছে মিস আমিও 16 নাম্বার। খান্ডপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। খান্ডপ্রস্থ হলো পাণ্ডবদের রাজ্য। ন্যায়ের জন্য যুদ্ধ করলে পাপ হয় না, কথাটি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তাড়াতাড়ি লিখো, তোমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে। মিস আমার লেখা শেষ। শ্রেয়া লেখা শেষ? মিস আমার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা শূন্যস্থানগুলো শিখে তারপর হোমওয়ার্ক করবে, কেমন? ওকে মিস। মিস নমস্কার। মিস নমস্কার। ভালো থেকো, নমস্কার।